আমি আরো একটা বিষয়, আরেকটা চিত্র দেখাবো যে গতকাল যেটা মিরাতুন্দি উল্লেখ করেছিলেন, একদম গতকাল যেহেতু বারবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা জুলুমবাজি করছে এবং সেই জুলুমবাজির শিকার হচ্ছে সাধারণ নাগরিক, আমি পিসিআরকে বলবো দেখাতে যে একটা সাংবাদিক সম্মেলন করেছেন বিভিন্ন পুলিশ আধিকারিকের স্ত্রীরা, তারা সাংবাদিক সম্মেলন করেছেন প্রেস ক্লাবে তারা বলছেন যে সম্প্রতি বিরোধী দলনেতা তাদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য ছিল। পিসিআরকে বলবো দেখাতে, সেই প্রেস কনফারেন্সের অংশটা একটু দেখাতে বলবো আমি। এই হচ্ছে সেই প্রেস কনফারেন্স যেখানে পুলিশ আধিকারিকদের স্ত্রীরা তারা সাংবাদিক সম্মেলন করে বলছেন যে তাদের সম্পর্কে অশালীন কথাবার্তা বলা হচ্ছে বিভিন্ন স্তরের এবং তাতে তারা অপমানিত হচ্ছে। আমরা বলছি যে এর আগে শাসক দলের যারা দুষ্কৃতী, শাসক দলের নেতারা যে ভাষায় পুলিশকে গালাগালি দিচ্ছেন তারা কোথায় ছিল? সেই সময় এরা চুপ করেছিলেন কেন? আসলে শাসক দলই এদের নামিয়েছে। আমি একটু শোনাবো, যদি শোনানো যায়। একদম বিভিন্ন সাংবাদিকরা এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সাংবাদিকরা তাদের প্রশ্ন করেছিলেন, বলেছিলেন যে আপনারা তো এখন বলছেন যে বিরোধী দলনেতা বলেছে বলে আপনারা পথে নেমেছেন, অত্যন্ত সঠিক। আমার বক্তব্য হচ্ছে ঠিক, প্রতিবাদ করেছেন আপনারা ঠিক, যে পুলিশও তাদেরও মান সম্মান আছে, তাদের কেউ আজে বাজে কথা বললে, কোন রাজনৈতিক নেতা তাদের আজে বাজে কথা বললে তাদের গায়ে লাগতে পারে, কারণ তাদের পরিবার রয়েছে, তাদের ছেলে মেয়ে রয়েছে। কিন্তু শাসক দলের নেতারা যখন, এই তো মাত্র কিছুদিন আগে আমরা তো জানি যে বীরভূমের, যার নামটা উচ্চারণ করতে চান না মিরাতুন্দি কি ভাষায় কথা বলেছিলেন, তারপরে বিভিন্ন সময় আমরা পুলিশ আধিকারিকদের দেখেছি তারা কখনো টেবিলের নিচে আশ্রয় নিচ্ছেন, কখনো দরজা বন্ধ করে কাতর আবেদন করছেন যে তাদের উপরে যেন শাসক দল আক্রমণ না করে। এই পুলিশ আধিকারিকদের অবস্থা, সেখানে কোথাও মনে হয় না যে এদের নামিয়ে দেওয়া হয়েছে, শাসক দলই নামিয়েছে, যেহেতু পুলিশের চেহারাটা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্মাচ্ছে পুলিশ সম্পর্কে, সেটাকে আড়াল করবার জন্যই, আসলে জুলুমবাজির এই সংস্কৃতিটাকে যাতে বজায় রাখা যায় সেই জন্যই এদের নামিয়ে দেওয়া। আমি অন্যভাবে ভাবার চেষ্টা করি সবসময়, মনস্তত্ত্বটা মাথার মধ্যে ঘোরে যে কোন মনস্তত্ত্ব এদের মধ্যে কাজ করছে এইসব শাসক দলনেত্রীদের মধ্যে, সেটা সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে এবং সেটা দেখতে পাই, সেভাবেই কথাগুলো বলার চেষ্টা করছি। প্রথমত হলো যে একজন তরুণী চিকিৎসক সরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাকে হত্যা করা হলো। হত্যা কেন করা হলো এই প্রশ্নটা করার কথা শাসক দলের, কারণ তারই অধীনস্থ হাসপাতালে তিনি সব দেখভাল করেন, তারই লোকজন, তাহলে তিনি নিজেও কেন প্রশ্ন তুললেন না যে এই হত্যাটা কিভাবে হলো? জবাবদিহি তাকে করতে করা উচিত, তিনি সেই প্রশ্ন তুললেন না। তার সম্পর্কে এটা বলতে আমি বাধ্য হচ্ছি ওই মনস্তাত্ত্বিক ব্যাখ্যা যে তিনি সবকিছুতেই একেবারে অন্যরকম ভাবে, তার একটা স্বীকৃতি আমাদের দিতেই হবে, মাথার মধ্যে উদ্ভাবনী শক্তিটা খুব বেশি। আমাদের সমস্ত যারা রাজ্যে যারা বিদ্যা বুদ্ধি চর্চা করেন সকলের উদ্ভাবনী শক্তিকে তিনি হারিয়ে দিতে পারেন, পদদলিত করে দিতে পারেন, সেই শক্তি তার আছে, তাকে সেদিক থেকে অভিবাদন জানাতে হয়। সেই রকম উদ্ভাবনী শক্তি থেকে একটা বলছি তোমাকে, আন্দোলন সম্পর্কিত, যেটার সঙ্গে মিল পাবে তুমি, চিকিৎসকদের চিকিৎসারা অভয়া মঞ্চ আজকে হয়েছে, অভয়া আন্দোলনের নাম হয়েছে, এগুলো তো একমাত্র সেই চিকিৎসকের হত্যাকাণ্ডটা অত্যন্ত নৃশংসভাবে সরকারি হাসপাতালে ঘটানো হচ্ছিল এবং সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা দুর্মুষ করা হচ্ছিল, সেই কারণে পুরো ব্যাপারটার মধ্যে এসব জড়িয়ে রয়েছে। তাঁর টনক নড়েছিল, তিনি তখন কোথায়, সেইখানকার প্রিন্সিপাল, সেখানে যারা যারা পদস্থ ছিলেন তাদের সকলের কাছে কৈফিয়ত দাবি করবেন, এটাই ছিল তার যথাযথ ভূমিকা, হওয়া উচিত ছিল। কেন ঘটলো, কিভাবে ঘটলো, জবাব দাও, নইলে আমি একজনকেও ছাড়বো না, শাস্তি পেতে হবে। উনি করতে পারতেন শাস্তির ব্যবস্থা, তাদেরকে অপরাধী সাব্যস্ত করে
শাস্তির ব্যবস্থা মানে তাদের জন্য শাস্তির যে ব্যবস্থা আছে দেশে, সেই শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে নিজের হাতে শাস্তি তিনি কাউকেই দিতে পারেন না। এইখানটা একটা জটিলতা তার মাথার মধ্যে আছে, উদ্ভাবনের শক্তিটা কাজ করে না। সেটা হচ্ছে যে তিনি বিচার ব্যবস্থার উপরে নির্ভর না করে শাস্তি দেওয়ার ব্যবস্থা নিজেই করেন। কোন আন্দোলন হচ্ছে, পুলিশ দিয়ে তাদেরকে সেই আন্দোলন থামিয়ে দেওয়া মানে তাদের শাস্তির ব্যবস্থা করে, শাস্তি দিয়ে দাও, আন্দোলন করতে শাস্তি দিয়ে দাও, পুলিশ পুরো ঝাঁপিয়ে পড়ে তাদের, এটা তার আছে। আচ্ছা, আনিস খার ক্ষেত্রে কি হয়েছিল? আনিস খার ক্ষেত্রে আনিস খারকে ঘরে গিয়ে সিভিক ভলেন্টিয়ার দিয়ে মারা হয়েছিল একটা ছাত্র, তৎকালীন ছাত্র, অত্যন্ত শিক্ষা লাভ করেছিল এরকম একটি ছাত্র, সুশিক্ষিত ছাত্র, দরিদ্র ঘর থেকে উঠে আসা, তাকে মারা হয়েছিল। আমি এবারে তুলনা করি, আমরা তুলনা করি, মিজানুর রহমান যখন মারা গেল, হত্যার ঘটনাটা ঘটলো, তখন কে ছুটে গিয়েছিলেন মিজানুর রহমানের বাড়িতে তার মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি। মুঝে ইনসাফ চাই এটাকে মঞ্চে মঞ্চে ঘুরিয়েছেন তিনি, একদম তার মুখে বসিয়ে দিয়েছেন ওর মা ইনসাফ চাইছে। উনি তখন যে আন্দোলন করেছিলেন, আমার খুব অবাক লাগে, এই মিজানুর রহমানের সময় তিনি আন্দোলনকারী ছিলেন, আর আনিস খার সময় তিনি হত্যাকারীদের দলে ঢুকে গেলেন, আন্দোলন করার বদলে হত্যাকারী হয়ে গেলেন। মিজানুর খাকে যারা হত্যা করেছিল তার বিরুদ্ধে উনি আন্দোলন করলেন, প্রতিবাদে রাস্তায় নামলেন, আর নিজেকে তখন মাথার মধ্যে রেখেছিলেন যে আমি যদি এই জায়গায় বসতে পারি তাহলে আমি একটা আনিষ্কা করে দেখিয়ে দেবো, একটা নয়, পরপর অনেকগুলো নাম করা যায়, যাদেরকে শেষমেশ আজিকারের হত্যাকাণ্ড, তামান্নাকে মেরে ফেলা, সে ধরনের হত্যাকাণ্ড অনেক আরো আছে, অনেক, আমরা কয়েকটা মাত্র নির্দিষ্ট বলছি এখানে। তাহলে আমাদের প্রশ্ন আমি আরেকটা কথা বলেও শেষ, পুলিশের স্ত্রীদের নামিয়ে দেওয়া হলো, এই ইয়েটা কিভাবে, মানে এইটার ব্যাখ্যাটা কি যে এরা সামনে এলেন? তার আগে একটু বলা জরুরি, উনি কিন্তু নিজে আন্দোলনে নেমে গেলেন এই অভয়াকাণ্ডের ক্ষেত্রে, লক্ষ্য করেছো? মনে করছে নিজে আন্দোলনে নামলেন এবং ফাঁসি চাই বললেন। এই যে আন্দোলনে যখন উনি নামলেন, ওই আন্দোলনকারী ব্যক্তিটার উপর পুলিশের কোন নির্যাতন নেমে আসলো না কেন? পুলিশ সেই আন্দোলনকারীর সামনে গিয়ে বলতে পারলো না কেন, রোখো, আমি পুলিশ, তোমার এই আন্দোলন থামাতে এসেছি। আর সকলের আন্দোলন থামাতে যায় পুলিশ, এই আন্দোলনকারীর আন্দোলন থামাতে যায় না কেন পুলিশ? যে আন্দোলনকারী বলছে সিভিক ভলেন্টিয়ারই ধর্ষক, তার ফাঁসি চাই, তো সিভিক ভলেন্টিয়ার কাদের প্রতিনিধি? পুলিশের অধিষ্ঠান পদে তারা থাকে, তাহলে পুলিশের সেখানে কিন্তু কোনো মর্মবেদনা নেই। ওই আন্দোলনকারীর সামনে গিয়ে পুলিশ যদি দাঁড়াতে পারত যে আপনার এই আন্দোলনকে আমরা সমর্থন করতে পারছি না, আপনাকে আমরা গ্রেফতার করব, পুলিশের তো গ্রেফতার করার অধিকার আছে, পেরেছে? কে রাস্তায় দাঁড়িয়ে বিচার ব্যবস্থাকে বিধ্বস্ত দেখিয়ে বলতে পারে যে আমি ওসব জানি না, আমি শাস্তি চাই, এর ফাঁসি হোক, নাম করে ফাঁসি হোক, দরিদ্র ঘরের ছেলে বলে করলেন। এটুকু আমি উল্লেখ করলাম এই জন্যই যে কত যে উল্টো পাল্টা কাণ্ড এই ব্যক্তিটি করেন, তিনি নিজেও জানেন না, জেনে শুনে করেন, অথবা জানেন না, ক্ষমা তো পেয়ে যান, পুলিশ তো তাকে দিব্যি ছাড় দিয়ে দেয়। হ্যাঁ, এর পরের কথা যেটা আসছে সেটা তুমি বলছো, মানে আমি প্রথমেই তুলেছিলাম, আজকে খুব স্তম্ভিত হয়ে গেলাম যে পুলিশের স্ত্রীরা, পুলিশের ঘরের ঘরণীরা, তারা সাংবাদিক সম্মেলন করেছে। এটা তো সত্যি কথা বাহবা দিতে হয়, সাবাস বলতে হয় পুলিশের স্ত্রীদেরও এবং তাদের যিনি নিয়ন্ত্রণ কর্ত্রী তাকে। এইরকম উদ্ভাবনী ক্ষমতা বোধহয়, উদ্ভাবনী শক্তি বা উদ্ভাবনী প্রতিভা এই যাবৎকালে দেখা যায়। চমৎকার করে কেমন সেজে বুঝে, ওই চোখ এঁকে, গুরু এঁকে, তারপরে কত রকম সাজসজ্জা, অভিনেত্রীদের মতন সাজসজ্জা করে পুলিশের ঘরের ঘরণীরা তারা সাংবাদিক সম্মেলন করতে এসেছে। এসে আবার কে ঘুমটা কেড়ে নেবে
কে কে ভূমিটাতে কথা বলবে সেই নিয়ে আমি তো একটু শোনার চেষ্টা করলাম, তুমি শোনাতে পারলে না, আমি শোনার চেষ্টা করেছি, দেখলাম কারোর কথা শোনা যাচ্ছে না, সবাই ওখানে নায়িকা হয়ে গেছে, প্রত্যেকে নায়িকা হয়ে ওই জায়গায় সাংবাদিক সম্মেলন করে নিজেদের জীবনকে ধন্য করে তুলছে। আমি এখানে ছোট্ট একটা প্রশ্ন রেখে শেষ করবো। প্রশ্নটা হলো এতদিন ধরে বউয়েরা, বউ কথাটা বলছি ইচ্ছা করে, বউ, স্ত্রী, ঘরণী, তারা নির্যাতিতার ভূমিকাতেই ছিল। এতদিন ধরে তারা স্বামীদের দ্বারা কিরকম ভাবে নির্যাতিত, পরিবারে কিভাবে নির্যাতিত, কিভাবে নানা রকম নির্যাতনের শিকার হচ্ছে, সেই সব অভিযোগ তুলতে পারতো, গলা টিপে ধরা হতো অথবা মেরে ফেলা হতো। সেই স্ত্রীরা আজকে স্বামীদের রক্ষা করার জন্য, স্ত্রী হলে স্বামী, স্বামীদের রক্ষা করার জন্য তারা বউ, অর্থাৎ তাদের বড়দের, বড় বউ আর একটু ভালো মিষ্টি সম্পর্ক, বড়দের রক্ষা করার জন্য সাংবাদিক সম্মেলন করতে উদ্যত হলো এবং সফল হলো এই অর্থে সফল হয়নি। তাদের দেখে সাংবাদিকরা এত বেশি উৎসাহ পেয়ে গেছে, এমন প্রশ্ন সব করছিল আর এমন চেঁচামেচি করতে শুরু করেছে, সাংবাদিকরা নিজেদের ভূমিকা ভুলে গেছে। আমরা তো জানি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা অত্যন্ত সংযত হয়ে থাকেন, বলা হয়ে গেলে যারা সম্মেলন করছেন তাদের বক্তব্য পেশ করা হয়ে গেলে সাংবাদিকদের বলা হয় আপনাদের কোনো প্রশ্ন আছে, তখন সাংবাদিকরা অত্যন্ত সংযত ভাবে কিছু প্রশ্ন রাখেন। এই সাংবাদিক সম্মেলনে দেখা গেল যারা সম্মেলন দেখেছে তারা কিছুই বোঝেন না, সম্মেলনে সাজগোজ করে নিজেদের মূর্তিকে উপস্থাপন করেছে, বেশ একটা নায়িকা ভাব প্রত্যেকের মধ্যেই, একজন বয়স্ক মহিলা ছাড়া প্রত্যেকের মধ্যেই সেটা, এবং তারা সাংবাদিক সম্মেলন কি করে করতে হয় জানে না, বক্তব্য রাখতে পারছে না, কারাকারি হচ্ছে বোনটাকে নিয়ে, কে আগে বলবে ইত্যাদি ইত্যাদি, একটা কথাও তাদের শুনতে পাওয়া যায় না। তো সাংবাদিক সম্মেলন করার উপর থেকে আদেশ এসেছে, আকাশ থেকে আদেশটা পড়েছে, নিক্ষিপ্ত হয়েছে, সেই আদেশটা তারা কাঁধে করে নিয়ে এসে সাংবাদিক সম্মেলন করেছে। যে সাংবাদিক সম্মেলনকে কিছুমাত্র গুরুত্ব দেয়নি সাংবাদিকরা, বোঝা গেল তারা অনবরত প্রশ্ন করে যাচ্ছেন আর ওদের বক্তব্য কোনো শোনাই যাচ্ছে না, ওরা একে অপরকে ছাপিয়ে বক্তব্য রাখার চেষ্টা করছে, অর্থাৎ ক্যামেরার সামনে নিজেদের মূর্তিটাকে তুলে ধরার চেষ্টা করছে। এই যে স্ত্রী বা বউয়ের নতুন ভাবমূর্তি আমরা দেখলাম স্বামীদের হয়ে সওয়াল করতে নেমেছে সাংবাদিক সম্মেলনে, এ তো চোখ জুড়িয়ে যাওয়ার মতো ঘটনা। কেননা আমাদের দেশে চিরকালই আমরা মনে করি বউয়েরা স্বামীদের বিরুদ্ধে, স্বামীদের কাছে মার খায়, বকুনি খায়, অত্যাচারিত হয়। স্বামী কথাটা তো আমাদের দেশে খুব সুন্দর একটি শব্দ, স্বামী হয়ে যায় স্ত্রীদের, স্বামী হয়ে গেছে তো ওইভাবে, স্বামী মানে প্রভু, সেই প্রভুকে রক্ষা করতে নেমে পড়লো সাংবাদিক সম্মেলনে। এর পশ্চাতে বুঝতে পারা যাচ্ছে যে কার মস্তিষ্কটা কাজ করেছে, কার উদ্ভাবনী শক্তি কাজ করেছে। আমি তো তাকে আমি বলবো এই উদ্ভাবনী শক্তি বা প্রতিভাকে ইংরেজি শব্দটা ব্যবহার করবো না, কারণ করলে বড্ড বেশি মর্যাদা দেওয়া হয়, তাতে প্রতিভাকে মেনে নিতে হয়, স্বীকৃতি জানাতে হয়। এইরকম উদ্ভাবনী প্রতিভা আমি দেখিনি। যে পুলিশের স্ত্রীদের নামিয়ে দেওয়া হলো সাংবাদিক সম্মেলন করতে, অর্থ বুঝতে পারছি না। আমরা তো অজ্ঞ মানুষ, অত বুদ্ধি আমাদের নেই, অত বুদ্ধি যিনি ধরেন তিনি করেছেন এসব কাণ্ড। সফল অসফল, সাফল্য অসাফল্য খানিকটা সাংবাদিকদের ভূমিকা থেকেই বোঝা গেছে। সাংবাদিকরা নিজেদেরকে সংযত রাখতে পারেনি বলেই আমার মনে হয়েছে তারা প্রশ্নে জর্জরিত করেছে। এমনকি সামনে এসে এমন ভাবে প্রশ্ন করছে মনে হচ্ছে যেন একটা লড়াই হচ্ছে, কথার লড়াই হচ্ছে, পাড়ার ঝগড়া হচ্ছে, চেঁচামেচি, এসব এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা সাধারণত সেই পরিস্থিতিটা করেনি, আজকে সেই পরিস্থিতি করতে বাধ্য হয়েছে। ওই একজন যে ভীষণ ভয়াবহ প্রতিভা নিয়ে জন্মেছেন তো পৃথিবীতে, সেই প্রতিভার আর একটা নমুনা আজকে প্রতিষ্ঠিত হলো বলে আমার মনে হচ্ছে।